শেখ হাসিনা কলকাতায় আসছে। হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কিনা, আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না, তো আগামী 6 মাস ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনারা এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লেংটু পংটু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন, জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। কারণ উনি যে বাংলাদেশে আসবেন এটার সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্ট্রিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লেংটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে। যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসছেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো টেক্কা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নাই, তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমাকে এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবা সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে। এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী, তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে এসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে দশকের পর দশক ধরে, ওরা সবাই আছে, ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে, তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যদি কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে। হ্যাঁ, এখন আপনারা তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই, ভাই কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না, আমার কাছে যতটুকু গ্যারান্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর বাংলাদেশে ফিরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তাতে আপনাদের যদি দুই একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিং এর পর মিশরের
যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না। ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন, জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে, এখনো যে মুরসি আছে সেনা। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন, আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্দর নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে হবে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়ারা বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা ও জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদীও ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিং এ করবে সেটা হচ্ছে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটা নেই মৌলবাদী এগুলো সবগুলো কাটবে, দেখবেন লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই রাখেন, সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে। এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারবেন, ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে, আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামে শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত 1 সপ্তাহ ধরে দেখতেছে যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকলিয়াতে ধর্ষণ, আজকে আবার 2টাকে ধর্ষণ, 2 শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2জন মন্ত্রী, টোটাল 3জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে, সেখানে ওনারা ঘেরাও হয়ে পড়ে গেল। সেইখানে তাদেরকে ভুয়া গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ। এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এই তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফেলানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া 3টা এক জায়গায় চলে আসছে, আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা 2টাই হারাবে। তা বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতন যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, সব এখন নাটকবাজি হইতেছে, একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে। কিন্তু যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিকরে দিয়ে খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা এগুলো করাচ্ছে। তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদী দিকে, কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না, এগুলোরে কচু কাটা না করলে, না করলে যে ওই যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে, এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে। যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার, আমেরিকার প্রচন্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিং এর সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায়
উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে। কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল এটা বাইরে দিতে পারতাম, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল। এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। এই জন্যই বলছি শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যেদিন কলকাতায় গেল এরপরে কলকাতা থেকেই বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1-1.5 জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন। জো বাইডেনের কর্মচারী পিটার হাস এবং ডোনাল্ড লু যে বাংলাদেশের রেজিম চেঞ্জের ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছিল, গত বছরের অক্টোবর মাসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গাবার্ড বাহরাইনে একটা নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বলেছিলেন যে দশকের পর দশক মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যে রেজিম চেঞ্জ পলিসি গ্রহণ করেছিল এবং তাতে অনেক অর্থ নষ্ট হতো এবং অনেক মানুষ খুন হতো, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই নীতি পরিবর্তন হয়ে গেল। এটা একটা ঐতিহাসিক ঘোষণা ছিল। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এটার উপর একটা লেকচার দিব, কিন্তু আজকে দেখলাম তুলসী গাবার্ড পদত্যাগ করেছেন, ফলে এই লেকচারটা দেওয়ার একটা সুযোগ আসলো। তুলসী গাবার্ডের ওই বক্তব্যটা ঐতিহাসিক একটা বক্তব্য ছিল। এটা তো সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র অসংখ্য রেজিম চেঞ্জের সাথে জড়িত ছিলেন, সবগুলো আমরা যা যা দেখি দক্ষিণ আমেরিকাতে, সেই চিলিতে, মিডল ইস্টে, সবচেয়ে প্রসিদ্ধ তো সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি, যদিও লিবিয়াতে ফ্রান্সের রোল অনেক বেশি ছিল। তারপরে এইসব হইতো ট্রাম্প সাহেবের আগে, সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ, যুদ্ধ এগুলা করতো। সেটা পরিবর্তন করে ট্রাম্পের সবসময় নীতি এটাই ছিল যে উনি যুদ্ধ করবেন না, আর সেই নীতিটা উনি ঘোষণা করিয়েছেন তুলসী গাবার্ডকে দিয়ে। কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ করেছেন, উনি ইরানে আক্রমণ করেছেন। জো বাইডেনের কর্মচারী পিটার হাস এবং ডোনাল্ড লু যে বাংলাদেশের রেজিম চেঞ্জের ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছিল, তার সরকার সেটা মেনে নিয়ে সেই বাংলাদেশের যেসব ডাকাত, গুন্ডা, বদমাশ বাহিনী, ইউনূসের নেতৃত্বে জঙ্গিরা বাংলাদেশ দখল করে রাখলো, তাদের সাথে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের আপোষমূলক, সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে বসবাস করি বিভিন্ন মার্কিন নাগরিক, যেগুলা আদিতে বাংলাদেশ বংশোদ্ভূত ছিল, তাদেরকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ঠিক করার জন্য। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল আলী রিয়াজ এবং এখন যে পররাষ্ট্রমন্ত্রী আছে এই খলিল সাহেব। তো এতে বোঝাটা কি গেল, মানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা সংস্থা সমূহের, গোয়েন্দা সংস্থা সমূহের প্রধানকে দিয়ে, যিনি নিজে অত্যন্ত একজন প্রসিদ্ধ মানুষ, তুলসী গাবার্ডকে দিয়ে এত সুন্দর একটা তার পলিসি প্রকাশমূলক একটা বক্তৃতা উনি দেয়ালেন তাকে দিয়ে, কিন্তু তিনি ওটাকে আর সম্মান করলেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই চরিত্রটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের জন্য একটা বড় ধরনের বলবো যে আইরনিয়া যেমন হয়ে থাকবে এবং একটা হাসি তামাশার বিষয় হয়ে থাকবে। এই লোক কিছু যাই বলে তা মিন করে না, অথচ তাকে কিন্তু সবসময় মনে হতো যে মার্কিন যতগুলা প্রেসিডেন্ট ছিল, ইসলামিক জঙ্গিবাদের ব্যাপারে তার অনুভব, তার জানাশোনা আমার কাছে সবচেয়ে সঠিক মনে হতো। যেটা আমরা অন্তত আরো যে দুই সুপার পাওয়ার আছে পর মার্কিন যুক্তরাষ্ট্রের পরে, চীন এবং রাশিয়া, প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিনের কিন্তু ইসলামিক জঙ্গিবাদ সম্পর্কে ধারণা খুব সুস্পষ্ট। জঙ্গিরা কিন্তু এদেরকে ভালোবাসে, কারণ এরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা, এই জন্য।
আবার ভারতকে ঘৃণা করে, সেটা ভিন্ন কারণে, 71-এর কারণে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে। প্রেসিডেন্ট শি এবং পুতিন সবচেয়ে কঠোরভাবে ইসলামিক জঙ্গিদের নিয়ন্ত্রণ করে। আপনারা বিভিন্ন সময় অতীতে দেখেছেন পুতিনের সুদীর্ঘকালের এই প্রেসিডেন্টশিপের সময় যেখানে যত জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিল সবগুলোকে বিনা বিচারে মেরে ফেলেছে। শি তো ঘোষণাই করে দিছে যে জঙ্গিরা হলো একটা মানসিক ব্যাধি চীনে। সেরকম একটা বোঝাপড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল বলে আমি আশা করছিলাম, হয়তো আছে বিষয়টা, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রজ্ঞাহীন, তাদের যে সাম্রাজ্যবাদ অভিলাষ, যে প্রজ্ঞা থাকলেই অভিলাষ রক্ষা করা যায়, সেই প্রজ্ঞাহীন, সেই প্রজ্ঞা তো নাই, ফলে নির্বোধের একটা অভিলাষে এটা পরিণত হয়ে গেছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প এর সাথে খাপ খাওয়াই চলছেন। এবং এছাড়া তার পার্সোনালিটি যেটা, সেটাতে সবকিছুতে উনি আর এক ধরনের কি বলবো, পার্সোনালিটি ডেফিসিয়েন্সি উনি দেখিয়ে যান। ফলে দেখা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাদের যে এলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান কোনো নেতারাও কিন্তু খুব একটা তার সাথে দেখা সাক্ষাৎ করে না, যুক্তরাষ্ট্র ভিজিট করে না, কোথাও আমরা তো দেখি না। কিন্তু তিনি তো তুলসী গাবার্ডকে দিয়ে বক্তৃতাটা দিয়েছিলেন। তো তুলসী গাবার্ড কিন্তু 2020 সালে ডেমোক্র্যাটদের হয়ে প্রেসিডেন্সিয়াল যে ওদের যে প্রাইমারি যে সিলেকশন প্রসেস বা ইলেকশন প্রসেস আছে, ওইখানে উনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। পরবর্তীতে তুলসী গাবার্ড, তখন তিনি ডেমোক্রেটিক পার্টি করতেন, পরবর্তীতে তিনি রিপাবলিকান পার্টিতে যোগদান করেন। অর্থাৎ ওই 2020 সালে তিনি জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, আর 2024 সালে এসে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। ওনার আরো অনেক পরিচিতি আছে যেগুলো আমাদের এই কথায় আসবে। তো এটা এমন একটা ঘোষণা ছিল 2025 সালের অক্টোবর মাসের তুলসী গাবার্ডের সেই ঘোষণা, সেটাতে যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের সম্মান দেখালেন না, এতটুকুনি কিন্তু তুলসী গাবার্ডের মতো ব্যক্তিত্বের, মানে যে ব্যক্তিত্বটা তিনি অর্জন করতে চান এবং যে অ্যাম্বিশাস এই মানুষ তুলসী গাবার্ড, বা নারী তো বলা আমি সমীচীন মনে করি না, আমি সবাইকে মানুষ হিসাবে কথাবার্তায় বলতে চাই। সেই অনুযায়ী তুলসী গাবার্ডের কিন্তু এতদিন ট্রাম্পের সাথে চাকরি করার আসলে আমি যৌক্তিকতাটা আমি অন্তত খুঁজে পাইনি। সেই জন্য আমি ভেবেছিলাম যে এটা নিয়ে আমার একটা লেকচার দেওয়ার দরকার আছে। কিন্তু আজকে তুলসী গাবার্ড পদত্যাগ করলেন। এর আগেও আমরা শুনছিলাম যে ইরান যুদ্ধের সাথেও ট্রাম্পের ডিসিশন নিয়ে তুলসী গাবার্ডের মিলছে না। তুলসী গাবার্ড বলছিলেন যে ইরান তেমন কোনো থ্রেট না, এটা কিন্তু উনি প্রকাশ্যে বলেছিলেন। তো আজকে তুলসী গাবার্ড যে পদত্যাগ পত্র প্রকাশ করলেন, সেখানে উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন, তাকে সম্মান দেখানোর জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে। এখন তিনি বলেছেন যে তার স্বামী ক্যান্সার আক্রান্ত, হাড়ের এমন একটা ক্যান্সার যেটা খুব বেশি প্রচলিত না, এমন ক্যান্সার আক্রান্ত। উনি ওনার স্বামীর এই অসুখের কারণে উনি এই তার সরকারি পদটা ছেড়ে দিচ্ছেন। কিন্তু আমরা যদি পূর্বাপর ঘটনাগুলো একটু ভেবে দেখি, তাহলে তুলসী গাবার্ড যে কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সেটা আসলে খুব একটা ধোপের টেকে না। ধরুন তুলসী গাবার্ড 2020 সালে উনি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করছিলেন, উনি ক্যান্ডিডেটও হলেন এবং প্রেসিডেন্টও হয়ে গেলেন। তাহলে কি তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার স্বামীর ক্যান্সার হলে কি পদত্যাগ করতেন? সাধারণত যারা এত অ্যাম্বিশাস তারা কি এই ধরনের কারণে পদত্যাগ করেন না। হ্যাঁ, এটা এমন নয় যে স্বামীর প্রতি সম্পর্ক নষ্ট হচ্ছে, ভালোবাসা কম, এগুলো না। এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী মানুষের পার্সোনাল লাইফ এবং পাবলিক লাইফকে ওইভাবেই তারা মডুলেট করে নেন, তারা সেগুলোকে একটার সাথে আরেকটা খাপ খাইয়ে নেন। সেই জন্য তুলসী গাবার্ডের বক্তব্যটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। আরেকটা জিনিস দেখবেন, তুলসী গাবার্ড কিন্তু এখনো অ্যাম্বিশাস বলেই মনে হয় এবং আমাদের সবসময় মনে হয়েছে যে তুলসী গাবার্ড ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন। আমার কাছে বরং মনে হয়েছে যে উনি সব দিকটা রক্ষা করেছেন। উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু বলেন নাই প্রকাশ্যে, এটা করে উনি রিপাবলিকান পার্টির, যেহেতু উনি এখন মেম্বার, তিনি তার পার্টির শ্রদ্ধাটা ধরে রাখলেন, সমর্থন ধরে রাখলেন, পার্টির মধ্যে কোনো বিরোধ সৃষ্টি করলেন না। আর দ্বিতীয়ত, উনি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ওনাকে বাহরাইনে ওই বক্তৃতা দিয়ে ওনাকে পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প যে এই নীতি ফলো না করে, আমি এখনো বিশ্বাস করি ওই নীতিটা ঠিক মতো ফলো করলে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে একটা ঐতিহাসিক প্রেসিডেন্ট হতে পারতেন। এটাই ছিল ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় সুযোগ।
মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যে অন্যায্যভাবে অবৈধভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নাক গলায়, সেটা বন্ধ করে যদি তিনি বিকল্প পথে মার্কিন স্বার্থ কিভাবে রক্ষা করা যায় ওইটা খুঁজতেন, তাহলে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা হিস্ট্রিক একটা ঐতিহাসিক একটা কাজ করতেন। কিন্তু সেই দিকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যান নাই। এই অপমানের জন্য কিন্তু তুলসী গাবার্ডের পদত্যাগ যথেষ্ট ছিল, কিন্তু সেটা করেন নাই। এখন তার স্বামী অবশ্যই যেটা বলেছেন সেটা তো সত্যই হবে। এই অবস্থায় তিনি পদত্যাগ করে তিনি সব দিক রক্ষা করেছেন। ভবিষ্যতে উনি যদি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হন, সেজন্য কিন্তু পদত্যাগের এই যেভাবে করলেন উনি, আমরা তো 100% কৌশল বলতে পারবো না, কারণ স্বামীর অসুস্থতা তো একটা বাস্তবতা। যেভাবে কাজটা হলো তাতে উনি ভবিষ্যতে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও হতে পারবেন, এবং তার এই পথও খোলা থাকবে যে তিনি আজকে যে পদত্যাগটা করলেন এইটা যে পুরোপুরি তার স্বামীর জন্য না, বা উনি যে কাউকে বিব্রত না করার একটা মধ্যম পন্থা নিয়ে পদত্যাগ করেছিলেন কৌশলে, সেটা হয়তো কোনোদিন জানা যাবে। তবে এইটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে শুধু স্বামীর ক্যান্সারের জন্য